নতুন সরকারের প্রথম বাজেট কাল থাকছে শুল্ক কর কমিয়ে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা। বিজনেস একটা বাজেট এবার সরকার দিতে চাচ্ছে। আয়ের লক্ষ্য পূরণ নিয়ে সংশয় বিশ্লেষকদের। ওনারা যে অর্থের প্রাক্কলন করেছেন এটা ওনারা সংগ্রহ করতে পারবেন না। যেদিন পারবেন না সেদিন তারা ওনারা কোন জায়গাতে কাটছাট করবেন। 60টি পণ্যে কমছে উৎসে কর। স্বৈরাচার সরকারের অর্থ পাচারে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, সংসদে প্রধানমন্ত্রী। স্বৈরাচারের পতনের পরে আগেও দেখেছি এবং পতনের পরে আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। কাজে গতি ফেরাতে দ্রুতই শূন্য পদে নিয়োগ। জামালপুর সীমান্তে উত্তেজনা, বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থান, পশ্চিম থেকে পিছু হটছে বিএসএফ। সীমান্তবর্তী জেলায় প্রতিবাদ সমাবেশ করবে 11 দল। আমাদের বিজিবির সাথে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। 6 নবজাতকের মৃত্যু নিয়ে শোকজে আবদিনের জবাবে সন্তুষ্ট নয় সরকার। প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। বাতিল হতে পারে নিবন্ধন, আনুষ্ঠানিক সিদ্ধান্ত কাল। ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির ও স্ত্রী তামিমা। বিয়ে করে কোনো অপরাধ করেননি বললেন আইনজীবী। মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, আলোচনার আহ্বান জাতিসংঘের। এবং বিশ্বকাপ ফুটবল মহারণ শুরু কাল। প্রথমবারের মতো 48 দল আর 3 দেশে হচ্ছে আসর। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দীর্ঘ 20 বছর পর তারেক রহমানের নেতৃত্বে দেশের বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। মানবিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাল আসছে 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট, যেখানে শুল্ক কর কমিয়ে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকছে। তবে নজিরবিহীন কর ছাড়ের কারণে সরকারের আয়ের লক্ষ্য পূরণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতি বিশ্লেষকরা। 2026-27 অর্থ বছরের আয় ব্যয়ের খতিয়ান তুলে ধরছেন হোসাইন শাহাদাত। প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের হাত ধরে সবশেষ বাজেট দিয়েছিল বিএনপি সরকার 2006 সালে। দেশের 36তম সেই বাজেটের আকার ছিল 69,740 কোটি টাকা, যেটি ছিল বিএনপি ও সাইফুর রহমানের 12তম বাজেট। দীর্ঘ 20 বছর পর আবারও বিএনপির হাতে দেশের অর্থনীতি। এবার বাজেটের লাল ব্রিফকেস নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের হাতে। বৃহস্পতিবার বিকেল 3টায় সংসদে 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট দিবেন তিনি। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন থাকছে এবারের বাজেটে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সহ সামাজিক সুরক্ষায় থাকছে বড় বরাদ্দ। শিক্ষা স্বাস্থ্যের মতো জনবান্ধব খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে অনেক। প্রো বিজনেস একটা বাজেট এবার সরকার দিতে চাচ্ছে। আমরা অনেক সময় সবসময় কিন্তু সরকারের সাথে বিভিন্ন মহলে ওনাদের সাথে ডিসকাশনে বলে থাকি যে ইজ অফ ডুইং বিজনেসের পরিপালকটা ঠিক করা এবং আমাদের টোটাল যে ট্যাক্স কাঠামোটা আছে এটাকে আরো সহজতর করলে সেটা ব্যবসা যখন বাড়বে সেটা ইভেন্চুয়ালি কিন্তু মানে অর্থনীতির প্রতিও কিন্তু একটা পজিটিভ রেসপন্স দিবে। বরাবরের মতোই পরিচালন খাতে ব্যয় হবে বরাদ্দের বড় অংশ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতনের জন্য 35,000 কোটি টাকা বরাদ্দ থাকায় সেখানে ব্যয় আরও বেড়েছে। বাজেট বাস্তবায়নে 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চান অর্থমন্ত্রী, যার মধ্যে 6,04,000ই এনবিআর এর কাঁধে। তবে বাজেটে কর ছাড়ের যে পরিকল্পনা করা হয়েছে তাতে সরকারের আয়ের লক্ষ্য কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে আছে সংশয়। ওনারা যে অর্থের প্রাক্কলন করেছেন এটা ওনারা সংগ্রহ করতে পারবেন না। যেদিন পারবেন না সেদিন তাহলে ওনারা কোন জায়গাতে কাটছাট করবেন। ওই যে আপনি দেখছেন থোক বরাদ্দ হবে অনেকগুলো ক্ষেত্রে, ওই থোক বরাদ্দতে আটকে যাবে
এইটি আমাদের ভয়। এবার 2,43,000 কোটি টাকার বড় ঘাটতি থাকছে বাজেটে, যার বড় অংশ সরকার নিবে অভ্যন্তরীণ ঋণ হিসেবে, বাকিটা বৈদেশিক ঋণ ও অনুদান। আগামী 1 বছর দেশের অবকাঠামো উন্নয়নেও বরাদ্দ বাড়িয়েছে সরকার। 1,10,000 কোটি টাকা বেড়ে 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি থাকছে 2026-27 অর্থ বছরের বাজেটে। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। আসছে বাজেটে বড় ধরনের কর ছাড় দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাড়ছে ব্যক্তির করমুক্ত আয়সীমা, অপরিবর্তিত থাকছে কর্পোরেট কর হার। নিত্যপণ্যের দাম কমাতে 60টি পণ্যে কমছে উৎসে কর। ব্যবসার ব্যয় কমাতে আসছে বাজেটে শুল্ক কর ছাড়ে উদার সরকার। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। আসছে ইতিহাসের সবচেয়ে বড় খরচের বাজেট। 9,38,000 কোটি টাকার এই ব্যয় পরিকল্পনায় অর্থ সংস্থানে বড় নির্ভরতা এনবিআর রাজস্ব খাতে, কিন্তু সেখানে বড় ছাড় নিয়ে আসছেন অর্থমন্ত্রী। নিত্যপণ্যের দাম কমিয়ে জনগণকে স্বস্তি দিতে চাল, গম, মশলা সহ 60টি পণ্যে উৎসে কর কমিয়ে 0.5% করার প্রস্তাব থাকছে। বিপরীতে করমুক্ত আয়সীমা 25,000 টাকা বেড়ে হচ্ছে 3,75,000 টাকা। ব্যবসায়ীদের স্বস্তি দিতে অপরিবর্তিত রাখা হচ্ছে কর্পোরেট কর হার। কর অব্যাহতি দেয়া হচ্ছে সব ধরনের ফ্রিল্যান্সিং আয়ে। কন্টেন্ট ক্রিয়েশন আয়ও থাকছে করমুক্ত। সৌরবিদ্যুতের উৎপাদন 2035 সাল পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করা হতে পারে। ব্যবহারকারীদের বিল পরিশোধেও থাকছে 5% রেয়াত সুবিধা। উপকরণ আমদানি 2031 সাল পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করতে পারেন অর্থমন্ত্রী। স্বর্ণ অলংকার সরবরাহে 5% উৎসে কর কমিয়ে 0.5% করা হতে পারে। রপ্তানি আয়ে নগদ প্রণোদনের উপর থাকা 10% উৎসে কর কমিয়ে 5% করার প্রস্তাব করা হতে পারে। এছাড়া বিদ্যুৎ ক্রয়ের উপর উৎসে কর কর্তনের হার কমিয়ে 3% করা হতে পারে। স্টার্টআপ, প্রযুক্তি নির্ভর ব্যবসার ক্ষেত্রে থাকছে না টার্নওভার ট্যাক্স। এসএমই খাতেও আছে সুখবর, করমুক্ত থাকছে 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার থেকে অর্জিত আয়। পরিবহন, ক্যারিং ও গাড়ি ভাড়া সেবা খাতে উৎসে কর 5 থেকে কমিয়ে 2% করা হচ্ছে। সব মিলে এবারের বাজেটে প্রত্যাশার চেয়েও বেশি কর ছাড় দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সরকারি কাজে গতি আনতে শূন্য থাকা পদগুলোতে দ্রুত জনবল নিয়োগ দেওয়া হবে, সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এই কথা জানান তিনি। বলেন, স্বৈরাচার সরকারের অর্থ পাচারের কারণে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। বুধবার বিকেল 3টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের বাজেট অধিবেশন। শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুলে ধরেন তার সরকারের নেয়া নানা পরিকল্পনার কথা। জানান বিরোধী দলের এলাকাতেও সমানভাবে উন্নয়ন কাজ করতে চায় সরকার। খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ এবং এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান জনগণের নিরাপত্তায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর সরকার। এছাড়া প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে। আইন শৃঙ্খলা বা আইনের লঙ্ঘনের যে সকল ঘটনা ঘটে সেগুলোর ব্যাপারে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকে, জনগণ যাতে নিরাপদ বোধ করতে পারে তার জন্য কঠোরভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের মানুষকে আরো সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব আমরা এই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করব। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার সরকারের অর্থ পাচার ও দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। বলেন, দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সুদহার পর্যালোচনা করছে সরকার। স্বৈরাচারের পতনের পরে আমরা আগেও দেখেছি এবং পতনের পরে আমরা আরো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিভাবে দুর্নীতি এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক সুশৃঙ্খলা বা ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে এবং একই সাথে দেশে ব্যবসা বান্ধব একটি
পরিস্থিতি বা পরিবেশে গড়ে তুলতে হবে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সত্যিকারের ব্যবসায়ীদের 9% সুদ হারে ঋণ সহযোগিতা করবে সরকার। বিদেশ থেকে বিনিয়োগ নিয়ে এলে 1.5% কমিশন সরকার দেবে বলেও জানান প্রধানমন্ত্রী। একটা সহযোগিতা করা যায়। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। প্রবাসীদের সমস্যা নিরসন এবং তাদের অধিকার রক্ষায় কার্যকর ও দায়িত্বশীল টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বাজেট অধিবেশনে প্রবাসে কোনো রেমিটেন্স যোদ্ধা মারা গেলে তার মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে দেশে আনার দাবি জানান তিনি। আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, প্রবাসীদের নানা সমস্যার সমাধানে আন্তরিক সরকার। তারা সাধারণত মারা গেলে এদেশে এখন আর ফিরে আসে না। এক সময় 2 দিন, 5 দিন, 7 দিন, 13 দিন, 15 দিন পরে তাদের লাশ ফেরত আসত। এখন সবাই বুঝেছে যে এই কাজটা সঠিক নয়, বরঞ্চ তাদের ফ্যামিলি নিয়ে যে দেশে তারা থাকেন এখন তারা চেষ্টা করেন লাশটা যেন ওখানেই দাফন হয়েছে। তাদের এখানে আমাদের কাছে এইরকম কোনো চাহিদা নেই যে আমাদের লাশটা বিদেশে নিয়ে যান, কিন্তু তারা জীবন্ত যখন আসে তখন লাশের চাইতে খারাপ পরিণতি কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে ভোগ করতে হয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারি না, এমনকি কারো কারো আপনজন, আপন ভাই তাকে তার প্রপার্টি থেকে ডিপ্রাইভ করে। বর্তমান সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করব, সেই বিষয়গুলো দেখা দরকার, কগনিজেন্সে নেওয়া দরকার। মাননীয় আইনমন্ত্রী আছেন, যেখানে যেটুকু এটাকে ডিফিউজ করা যায়, ইজি করা যায়, রিলিজ করা যায়, সেটা অবশ্যই করা উচিত। সারা দেশে সকল 50 শয্যার হাসপাতালগুলোকে 100 শয্যায় রূপান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া আরও 5 থেকে 6টি হাসপাতালকে 1000 শয্যায় রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। সংসদে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। সকল মানুষের নিকট স্বাস্থ্য সেবা আরো সহজত করার লক্ষ্যে সারা বাংলাদেশের সকল 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন মাননীয় স্পিকার। শুধু হাসপাতাল না, সাথে জনবল, অস্ত্রোপচারের জন্য যন্ত্রপাতি, এমনকি মাদার ব্রেস্ট ফিডিং কর্নারের পর্যন্ত প্রস্তাবনা রাখা হয়েছে। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে একজনকে জোর করে বাংলাদেশে পুশিনের চেষ্টাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে বুধবার সকাল 10:30টার দিকে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় ওই ব্যক্তি নো ম্যানস ল্যান্ডে অবস্থান করেন। এরপরেও বিএসএফ সদস্যরা কয়েক দফা ওই ব্যক্তিকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়। এই ঘটনায় সন্ধ্যায় সীমান্ত এলাকায় দুই দেশের জনগণের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুশিন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় সতর্ক অবস্থানে আছেন বিজিবি সদস্যরা, আর সাথে রয়েছেন স্থানীয়রাও। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় রাত দিন পাহারা এবং টহল জোরদার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সীমান্তে এভাবেই রাত দিন কঠোর পাহারায় বিজিবি সদস্যরা। পুশিন প্রতিরোধ সহ যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে সীমান্তে। লালমনিরহাট সীমান্তের কাঁটাতারের ব্যানার আলো নিভিয়ে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এই ঘটনার পর কড়া অবস্থানে বিজিবি সদস্যরা, সাথে পাহারায় স্থানীয়রাও। যদি আইসি তা আমরা প্রতিরোধ করবো, আমরা অদা করবো, আমরা লাঠি ছোটায় তাদের আসতে দেবো না, কোনো বিএসএফ ভয় করবো না। বিএসএফ আমরা ভয় পাই না, নিজের মতো স্বাস্থ্যসেবী থাকি। আমরা পাঁচ যখন করে যেতে আমরা রাস্তাঘাটে লাইন ধরে দাঁড়িয়ে থাকি। গত কয়েকদিন ধরে কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তেও পুশিন ঘিরে শুরু হয়েছে উত্তেজনা। মঙ্গলবার গভীর রাতে সীমান্তের সার্চ লাইট বন্ধ করে পুশিনের চেষ্টা ব্যর্থ হয় বিএসএফ এর। স্থানীয়দের সহায়তায় রুখে দেয় বিজিবি সদস্যরা। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে বিজিবির সাথে আমরা সচরাচর অ্যাক্টিভ সতর্ক অবস্থানে আছি। এদিকে মেহেরপুর সীমান্তেও একই চিত্র। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত গ্রামবাসীরা বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছেন। স্থানীয় জনগণ এবং বর্ডার গার্ড বাংলাদেশের যৌথ প্রচেষ্টা এই ধরনের পুশিন সংক্রান্ত যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সর্বদা সজাগ আছে। এদিকে জামালপুর সীমান্তে আবারও একজনকে পুশিনের চেষ্টা করা হলে তা প্রতিহত করতে সক্ষম হয় বিজিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
সীমান্তে পুশ ইন এবং হত্যার প্রতিবাদে রাজপথে নামছে 11 দল। ঘোষণা হয়েছে 2 দিনের কর্মসূচি। শুক্রবার সীমান্তবর্তী জেলা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে হবে সমাবেশ। আর ঢাকায় সোমবার রয়েছে বিক্ষোভ মিছিল। বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে নেতারা বলেন, সীমান্ত রক্ষায় সরকারের ভূমিকা খুবই অপ্রতুল। দেশের সীমান্তবর্তী বেশ কটি জেলার পরিস্থিতি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একের পর এক ঘটনা বহু মানুষকে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ, যা কঠোরভাবে প্রতিহত করছে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি ও স্থানীয় লোকজন। এমন পরিস্থিতিতে পুশ ইন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে 2 দিনের কর্মসূচি দিল 11 দলীয় ঐক্য। সরকারের ভূমিকা সীমান্তে খুবই অপ্রতুল এবং সরকার সীমান্তে নজরদারির ক্ষেত্রে খুবই স্বল্প ভূমিকা পালন করছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন, ওইখানে লেথাল উইপনে যে হত্যাকাণ্ড হয় এটা বর্ডার কিলিং না, কিন্তু উনি যে বক্তব্য দিয়েছেন এটা সত্য নয়। 11 দলের সমন্বয়ক বলেন, যে কোনো মূল্যে পুশ ইন প্রতিহত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন যে সীমান্তে যদি অপরাধজনিত কারণে গুলি করা হয়, হত্যা করা হয়, এটাকে বর্ডার কিলিং বলা যাবে না। আমাদের মনে রাখতে হবে যে উনি বাংলাদেশের ক্যাবিনেট মিনিস্টার, কিন্তু বয়ানটা হয়ে গেছে ভারতীয় মন্ত্রীদের মতো। সরকারের 3 মাসে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি হয়েছে বলেও মন্তব্য করেন জোটের নেতারা। আহ্বান করেছি। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিয়ে করে অপরাধ করেননি ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা। বুধবার দুপুরে মামলা থেকে তাদের খালাসের রায় দিয়েছে আদালত। আসামি পক্ষের আইনজীবী জানান, সব হয়েছে আইন মেনে। তবে রায়ে ক্ষোভ জানিয়ে আপিলের কথা জানিয়েছে বাদীপক্ষ। তালাক না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ব্যভিচারের এই মামলা করেছিলেন তামিমার সাবেক স্বামী রাকিব হোসেন। ক্রিকেট মাঠ থেকে আদালতের বারান্দায় নাসির হোসেন। জীবন হয়তো এভাবেই নির্ধারণ করে মানুষের ভাগ্য। এক বিয়ে বিতর্ক মামলায় জড়িয়ে কেটেছে প্রায় দীর্ঘ 5 বছর। আলোচিত মামলাটির রায়ের দিন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে আসেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। কিছুক্ষণ পরই রায় জানায় আদালত। তালাক ও বিয়ে বৈধ উল্লেখ করে আসামিদের খালাস দেয়া হয়। নাসির হোসাইন এবং তামিমা সুলতানা তারা যথাযথভাবে তালাক প্রদান করে এবং বৈধভাবে ইসলামিক শরীয়ত মোতাবেক বিবাহ করেছেন। মহামান্য উচ্চ আদালতের একটি রায় মাননীয় আদালত করে শুনিয়েছেন তার ফাইন্ডিংসে। সেটি হলো যে শুধুমাত্র ইউনিয়ন কাউন্সিলের যে চেয়ারম্যান তার নিকট নোটিশ না পৌঁছানো মানে এই নয় যে তাদের মাঝে তালাক হয় নাই, অর্থাৎ স্বামী স্ত্রী মানে তালাক হবে না। রায়ে অসন্তুষ্ট বাদীপক্ষ। আইনজীবী জানান আপিলের কথা। মাইন্ড অ্যাপ্লাই না করে এরকম একটি রায় দিয়েছেন, যেই রায়ে আমরা সবাই সংক্ষুব্ধ। আমি মনে করি অপরাধীদেরকে ছেড়ে দেওয়া বাদীর সাথে অন্যায় করার শামিল। শুধু এই জন্য আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করছি এই মামলার যখনই লিখিত রায় বের হবে তখনই তার বিপক্ষে তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। এত এভিডেন্স জমা দিছি, তারপরে আমাদের সাথে পিবিআর রিপোর্ট ছিল, তারপরে যদি এরপরও যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায় তাহলে আর কোথায় পাওয়া যাবে? অ্যাকচুয়ালি টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে তারই বিচার আছে। 2021 সালের 14 ফেব্রুয়ারি বিয়ে করেন নাসির ও তামিমা। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে সাবেক স্বামীকে তালাক না দিয়েই নতুন সম্পর্কে জড়িয়েছেন তামিমা। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত 24 মে এই আদেশ দেন। এর আগে গত 20 মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এই আবেদন করেন। তদন্তকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আগে সুরত হাল প্রতিবেদন তৈরি এবং ময়না তদন্ত সম্পন্ন করার অনুমতির আবেদন করা হয়। আদালত এই আবেদন মঞ্জুর করেন।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার জেরে মধ্যপ্রাচ্যে উত্তাপের আগুনে যেন ঘি পড়েছে। ইরানের বিভিন্ন লক্ষ্য বস্তুতে হামলা করেছে যুক্তরাষ্ট্র, আরও হামলার হুমকিও দিয়েছে। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এমন অবস্থায় সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরতে আরও একবার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইরানের এই এলাকাটির মঙ্গলবারের চিত্র, যেখানে একের পর এক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এমন হামলা হয়েছে ইরানের জাস, কেশম, বন্দর আব্বাস, সিরিক ও মিনাপ এলাকাতেও। সব মিলিয়ে এসব হামলা হয়েছে বেশ বিস্তৃত পরিসরে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, ইরানের যোগাযোগ ও রাডার ব্যবস্থা ধ্বংস করাই এসব হামলার মূল লক্ষ্য। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র কতটা সফল তা এখনো অনিশ্চিত। তবে পাল্টা জবাব দিয়ে চলেছে ইরান, ক্ষেপণাস্ত্র ছুড়ে চলেছে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। জর্ডানের মার্কিন বিমান ঘাঁটি, বাহরাইনের পঞ্চম মার্কিন নৌবহর সহ 21টি অবকাঠামোয় ড্রোন ও মিসাইল হামলা করেছে ইরান। হামলার আতঙ্কে সতর্ক অবস্থানে কুয়েতও। মূলত ইরানের বিরুদ্ধে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ টেনে সাম্প্রতিক হামলা চালায় যুক্তরাষ্ট্র, যে অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হিংস্র আচরণ করছে ওয়াশিংটন। এ বিষয়ে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে ফোন আলাপও করেছেন। নীরব দাস, নিউজ 24। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।